নমস্কার, আমি দেবাশিস। হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ডিয়ার রেলওয়ে গ্রুপ ডি অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য আমরা রিসেন্টলি রেল গ্রুপ ডি ক্র্যাক কোর্স লঞ্চ করেছি, যেখানে আমরা অলরেডি ফার্স্ট ক্লাস কমপ্লিট করেছি। ফার্স্ট ক্লাসে সেট নাম্বার 1 ডিসকাস করা হয়েছে। আজকে আমরা সেট নাম্বার 2 নিয়ে উপস্থিত হয়েছি। আর আজকে সেট নাম্বার 2তে আমরা আলোচনা করব হুবহু কমনযোগ্য জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, যেমনটা তোমরা রেল গ্রুপ ডি পরীক্ষাতে টিসিএস লেভেলের কোশ্চেন দেখতে পাও, সায়েন্সের ম্যাথ থাকে, হাই লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, হাই লেভেলের জিকে থাকে, তো সমস্ত কোশ্চেন আমরা সেই সমস্ত কথা মাথায় রেখেই বানিয়েছি। সো একদম হুবহু টিসিএস প্যাটার্নের কোশ্চেন তোমাদের জন্য রয়েছে। যদি ক্লাসটিতে এসেছো, ক্লাস অ্যাটেন্ড করো, 10 মিনিট ক্লাসটি অ্যাটেন্ড করো, তাহলে বুঝতে পারবে যে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, আর আই থিঙ্ক বাংলা কোনো এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমরা রেল গ্রুপটির উপর ক্র্যাক কোর্স পাচ্ছ না। সো চলো ক্লাসটা মিস করো না। ওকে, তো চলো আজকের সেশন শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু হচ্ছে ক্লাস। দেখো, কোন দেশ ফেসবুক হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে যোগাযোগ ও আলাপন নামে অ্যাপ তৈরি করতে চলেছে? কোন দেশ ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে যোগাযোগ এবং আলাপন নামে অ্যাপ তৈরি করতে চলেছে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। চলো সঠিক আনসার কী হবে? এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, বাংলাদেশ। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এই দুটি অ্যাপের বিকল্প হিসাবে তারা তাদের দেশীয় দুটি অ্যাপ লঞ্চ করতে চলেছে, সেটা হচ্ছে যোগাযোগ এবং আলাপন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, জৈব বজ্র পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে কি বলে? দেখো কোশ্চেনের লেভেল দেখো, কী লেভেল কোশ্চেন রয়েছে। চলো আনসার করো, দেখি কে কে পারবে। প্রত্যেকটি প্রশ্নে আনসার করবে, তোমাদের জন্য সময় থাকলো 1 থেকে 5 সেকেন্ড, এর মধ্যে তোমরা আনসার করবে। ওকে, চলো আনসার করো, কমেন্ট ফার্স্ট। এ বি সি ডি, সঠিক আনসার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, কম্পোস্টিং। জৈব বজ্র পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে বলা হয় কম্পোস্টিং। ওকে, এবার দেখো কম্পোস্টিং কি আমাদেরকে জানতে হবে। দেখো কম্পোস্টিং হচ্ছে একটা জারণ বিক্রিয়া। ওকে, জারণ ঘটিয়ে কাজ করা হয়। তো এবার কথা হচ্ছে যে জৈব বজ্র পদার্থগুলোকে জারণ ঘটানো হয়। তো জৈব বজ্র পদার্থ কোনগুলো? যেমন সার, পাতা, ঘাসের টুকরো, খাদ্য বজ্র, এছাড়াও কিছু পৌরসভার দ্বারা যে পৌর জৈব কঠিন পদার্থ থাকে সেগুলোকে কী করা হয়, একটা স্থিতিশীল মাটির মধ্যে স্যাঁতস্যাঁতে জায়গার মধ্যে কি বলবো, এই কম্পোস্টিং প্রক্রিয়াটাকে কমপ্লিট করা হয়। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন রয়েছে, সাওয়াই মানসিং স্টেডিয়াম ইজ লোকেটেড ইন। বলো সাওয়াই মানসিং স্টেডিয়াম কোথায় রয়েছে? আনসার করো, কে কে পারবে? কমেন্ট ফার্স্ট, সাওয়াই মানসিং স্টেডিয়াম কোথায় রয়েছে? চলো কমেন্ট ফার্স্ট। এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? এখনও পর্যন্ত কিন্তু কমেন্ট করোনি। চলো সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, রাজস্থান। সাওয়াই মানসিং স্টেডিয়াম রয়েছে রাজস্থানের মধ্যে। রাজস্থানে কোথায় রয়েছে? রাজস্থানের পিঙ্ক সিটিতে রয়েছে, জয়পুরতে রয়েছে। এটা কি স্টেডিয়াম? এটা হচ্ছে ক্রিকেট খেলার স্টেডিয়াম। মনে রাখবে, এটা ক্রিকেট খেলার স্টেডিয়াম। কার নাম অনুসারে রাখা হয়েছে? রাজস্থানের এই সম্রাট ছিলেন, রাজস্থানের রাজা ছিলেন সাওয়াই মানসিং, তার নাম অনুসারে স্টেডিয়ামের নাম রাখা হয়েছে। এটা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম। ওকে, পিঙ্ক সিটিতে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কে ইউএসএ ওপেন 2020 ওমেন্স সিঙ্গেলসের বিভাগে জয়লাভ করেছেন? চলো ইউএসএ ওপেন 2020 ওমেন্স সিঙ্গেলসের উইনার কে? কমেন্ট ফার্স্ট, সঠিক অ্যান্সার কী হবে? কমেন্ট ফার্স্ট। গ্র্যান্ড স্ল্যামগুলো কিন্তু তোমরা একটু প্রিভিয়াস ইয়ারে দেখে নেবে, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কারণ রেল গ্রুপটিতে কিন্তু রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় কম দেখা যায়। চলো সঠিক অ্যান্সার করো, সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, নাওমি ওসাকা। নাওমি ওসাকা 2020-তে ইউএসএ ওপেনের ওমেন সিঙ্গেলসের উইনার। ওকে, দেখো কাকে হারিয়েছিল কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কারণ রেলওয়ের যা কোশ্চেন তাদের বলা যায় না কী কোশ্চেন জিজ্ঞেস করবে। হয়তো কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ইউএসএ ওপেন 2020 ওমেন সিঙ্গেলসের রানার্স আপ কে ছিলেন? তখন সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিক্টোরিয়া আজারেনকা। ওকে, ইনি ছিলেন রানার্স। চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন রয়েছে কি দেখো, নির্দিষ্ট ধরনের থাইরয়েড ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে নিম্নের কি? কোশ্চেনের লেভেল দেখো, নির্দিষ্ট ধরনের থাইরয়েড ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে কি? তেজস্ক্রিয় কোবাল্ট, তেজস্ক্রিয় আয়োডিন, তেজস্ক্রিয় সোনা, তেজস্ক্রিয় সোডিয়াম। চলো আনসার করো, এ বি সি ডি, সঠিক আনসার কমেন্ট করো ফার্স্ট। এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, তেজস্ক্রিয় আয়োডিন। ঠিক আছে,
তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করা হয় কী জন্য? থাইরয়েড ক্যান্সারের চিকিৎসাতে ব্যবহার করা হয়। ওকে, দেখে নাও ডিটেলস কী রয়েছে। ডিটেলসটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। বেশিরভাগ মানুষের জন্য তেজস্ক্রিয় আয়োডিন চিকিৎসার এক ডোজ হাইপারথাইরয়েডিজম, এটা হচ্ছে ইংলিশ, অ্যাকচুয়ালি বাংলাতে যখন লেখা হয় তখন উচ্চারণে এদিক ওদিক হবে, ঠিক আছে, এটা ইংলিশ শব্দ, নিরাময় করবে, যেটাকে আমরা কি বলছি? থাইরয়েড ক্যান্সার। সাধারণত থাইরয়েড হরমোনের মাত্রা 8 থেকে 12 সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বিরল ক্ষেত্রে ব্যক্তির তেজস্ক্রিয় আয়োডিনের দ্বিতীয় বা তৃতীয় ডোজের প্রয়োজন হয় না, ঠিক আছে। মানে থাইরয়েডের যে হরমোনের মাত্রা সেটাকে যদি নির্দিষ্ট না থাকে সেটাকে কমপ্লিট করতে পারে এই যে তেজস্ক্রিয় আয়োডিন। ওকে, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড ডোজ দিয়েই কাজ করে দেয়, তৃতীয় ডোজের বলছে নেওয়ার প্রয়োজন হয় না। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। একটি পরিবাহীর দুই প্রান্তে 10 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়। পরিবাহীর রোধ কত? চলো সায়েন্সের ম্যাথ তোমাদের জন্য, চলো আনসার করো ফার্স্ট। একটু সময় দিচ্ছি তোমাদেরকে, খাতা আছে তো সামনে, ক্যালকুলেশন শুরু করে দাও। খুবই সহজ অঙ্ক কিন্তু। চলো সঠিক আনসার কী হবে দেখো। বিভব প্রভেদ সংকেত কি? বিভব প্রভেদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। ওকে, প্রবাহ মাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? প্রবাহ মাত্রাকে আমরা প্রকাশ করি আই দ্বারা। ওকে, আচ্ছা, তারপর কি রয়েছে এখানে? পরিবাহের রোধ বার করতে বলছে। তো চলো এবার কোন ফর্মুলা আমরা ইউজ করব? ওহমের ফর্মুলা আমরা ইউজ করব, ওহমের সূত্র অ্যাপ্লাই করব। ওকে, ওহমের সূত্র কি বলো? ওহমের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু আই ইন্টু আর। এই ফর্মুলাটা যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো ইজিলি সলভ হয়ে যাবে। ওকে, এখানে ভি বলতে কি? বিভব পার্থক্য, ঠিক আছে, বা বিভব প্রভেদ, যেটা দেওয়া রয়েছে আমাদের 10। ওকে, এবার আই বলতে কি? তড়িৎ প্রবাহ, দেওয়া রয়েছে কত? 0.1, বাট আরটা আমাদের দেওয়ার নেই। আর বলতে কি বোঝানো হচ্ছে? পরিবাহীর রোধ। ওকে, রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়, তো আমরা সিম্পল এখানে আর ইন্টু করে দেবো। এবার দেখো, এবারে রয়েছে ক্যালকুলেশনটা। এই যখন আমরা আর ইকুয়ালটি করব তখন কি হবে? বলো? তখন চলে যাবে এই যে 10 রয়েছে, ঠিক আছে, এই 10টা কী হবে? এই 10টা চলে যাবে উপরে, নিচে চলে আসবে এখানে, যেহেতু ইন্টু আকারে রয়েছে সো ডিভাইডেড আকারে হয়ে যাবে 0.1। ওকে, এইবার বলো তো সঠিক আনসার কী হবে? কে পারবে দেখি। দেখো এখানে কি রয়েছে? উপরে রয়েছে 10, নিচে রয়েছে 0.1। তো এই দশমিকটাকে যখন আমরা উঠাবো তখন উপরে একটা শূন্য দিতে হবে তো। আর 100কে 1 দ্বারা ভাগ করলে কি 100ই হয়। তাহলে সঠিক আনসার কী হবে বলো এবার? তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, 100 ওহম। ঠিক আছে, এখানে পরিবাহীর রোধ হচ্ছে 100 ওহম। কমপ্লিট, বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো? বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল, দেখো স্ট্যাটিক জিকের কোশ্চেন, লেভেল দেখো কোশ্চেনের। বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো? সঠিক আনসার কমেন্ট করো। চলো সঠিক আনসার কমেন্ট করো। এই প্রশ্নটা আমি করিয়েছিলাম তোমাদেরকে। চলো সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, পানামা খাল। পানামা খাল হচ্ছে বিশ্বের মানুষের তৈরি বৃহত্তম খাল। ওকে, পানামা খাল কোন দুই মহাসাগরকে যুক্ত করেছে? প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। কোশ্চেন জিজ্ঞেস করে সুয়েজ খাল কোন দুই মহাসাগরকে যুক্ত করেছে? ভূমধ্য সাগর ও লোহিত সাগর। ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল, আর পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে, মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। একটি ক্ষার ধাতুর উল্লেখ করুন যা 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরল থাকে। চলো দেখা যাক সায়েন্সের প্রিপারেশন কার কেমন রয়েছে। আনসার করো ফার্স্ট। চলো আনসার করো ফার্স্ট, কে পারবে? একটি ক্ষার ধাতু উল্লেখ করুন যা 30 ডিগ্রি উষ্ণতায় তরল থাকে। আমরা কি জানি? সাধারণ উষ্ণতায় তরল থাকে কি? ব্রোমিন, বাট এখানে একটা উষ্ণতা, প্রপার একটা উষ্ণতা উল্লেখ করে দিয়েছে। চলো আনসার করো। সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, সিজিয়াম। এগুলো কিন্তু সব একদম এনসিইআরটি প্যাটার্নের কোশ্চেন, ঠিক আছে, ক্লাস 10 সিলেবাসের কোশ্চেন। ওকে, তো এবার দেখো, একটি ক্ষার ধাতুর উল্লেখ করুন যা 30 ডিগ্রি উষ্ণতায় তরল থাকে। সঠিক আনসার হয়ে যাবে সিজিয়াম। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী কোশ্চেন দেখো। সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে লেখেন? সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে লিখেন? সঠিক আনসার কী হবে বলো? খুবই ফেমাস সং কিন্তু। সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, মোহাম্মদ ইকবাল এই গানটি রচনা করেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। চল আচ্ছা, অপশান এ থেকে দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের ন্যাশনাল সং লিখেছেন। ন্যাশনাল সং, জাতীয় কি
জাতীয় গীত যেটাকে আমরা বলে থাকি বন্দে মাতরম। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, পুমা মোটর স্পোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন? পুমা মোটর স্পোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন? চলো আনসার করো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক আনসার কী হবে? দেখো এই প্রশ্নের একদম কারেক্ট আনসার হয়ে যাবে তোমাদের অপশান বি, যুবরাজ সিং। বর্তমানে যুবরাজ সিং পুমা মোটর স্পোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সিইও আর ম্যানেজিং ডাইরেক্টর, দ্যাট মিন এমডি, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে প্রায় কোশ্চেন দেখা যায়। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন কী রয়েছে, রোহটাং পাস, যাকে হিন্দিতে কী বলা হয়, দরদা বলা হয়। রোহটাং পাস ইজ এ হাই মাউন্টেন পাস ইন হুইচ স্টেট? চলো সঠিক আনসার করো, রোহটাং পাস কোন রাজ্যের হাই মাউন্টেন পাস? সঠিক আনসার কী হবে? দেখো কোশ্চেনের লেভেল দেখো, কী লেভেলের স্ট্র্যাটেজিকে তোমরা পেতে পারো। সঠিক আনসার হয়ে যাবে অপশান বি। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আপকামিং যে এক্সাম রয়েছে যাদের এসএসসি এমটিএসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো চলো, কারণ এমটিএস ও টিসিএস কোশ্চেন সেট করে থাকে। ওকে, তো এবার দেখো ডিটেলস কী রয়েছে। ইট ইজ এ হাই মাউন্টেন পাস অন দ্য ইস্টার্ন এন্ড অফ দ্য পীর পাঞ্জাল রেঞ্জ। এখানে একটা পয়েন্ট নোট করবে। দেখো কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে রোহটাং পাস কোন রেঞ্জের অন্তর্গত, অর্থাৎ কোন পর্বত শ্রেণীর অন্তর্গত। সঠিক আনসার হয়ে যাবে পীর পাঞ্জাল পর্বত শ্রেণীর অন্তর্গত। ওকে, আচ্ছা, এটা মানালির কাছে রয়েছে আর হিমাচল প্রদেশে অবস্থিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন রয়েছে 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয় কোথায়? চলো 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল কোথা থেকে? আনসার করো। সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, কেরল রাজ্য থেকে। কেরল রাজ্য থেকে মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল। ওকে, কত সাল থেকে? 1921-তে শুরু, 1922-তে শেষ। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, তানাজি দ্য আনসাং ওয়ারিয়র সিনেমার তানাজি ভূমিকায় নিম্নের কোন অভিনেতা অভিনয় করেছেন? দেখো এই লেভেলের কোশ্চেন স্পেশালি আমি দেখেছি রেল গ্রুপ ডি পরীক্ষাতেই প্রথম। ঠিক আছে, কারণ 2018-তে আমি দেখলাম বাহুবলী সিনেমাটা থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, ডাইরেক্টর কে, অভিনেতা, অভিনেত্রী, এখান থেকে মানে ক্যারেক্টার থেকে প্রচুর কোশ্চেন হয়েছিল। ওকে, তো সেই কথা মাথায় রেখেই তোমাদেরকে আমি রেকমেন্ড করব তোমরা যেগুলো বায়োপিক রয়েছে আর যেগুলো হিস্ট্রি বেস সিনেমা রয়েছে সেই সিনেমাগুলোকে একটু দেখে নেবে কে কোন অভিনয় করেছে আর ডাইরেক্টর কে রয়েছে। ওকে, ডাইরেক্টর, প্রডিউসার, এগুলো একটু মাথায় রাখবে। চলো এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? দেখো তানাজি এটা সম্রাট শিবাজি মহারাজের যে সেনাপতি ছিল তার বায়োপিক, তো এই জন্য এটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট। তো চলো এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? তানাজি দ্য আনসাং ওয়ারিয়র সিনেমার তানাজির ভূমিকা কী করেছেন? সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, অজয় দেবগান। তানাজির ভূমিকায় রোল করেছেন অজয় দেবগান। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, আগা খা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? বলো, আগা খা কাপ কোন খেলার পুরস্কার হিসাবে দেওয়া হয়? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, চলো আনসার করো। আগা খা কাপ কোন খেলার পুরস্কার হিসাবে দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, হকি। হকি খেলার সাথে সম্পর্কিত। ঠিক আছে, হকি টুর্নামেন্টের সাথে অ্যাসোসিয়েট রয়েছে কে? আগা খা কাপ। ঠিক আছে, এছাড়াও দেখো হকি খেলার সাথে কিছু ইম্পর্টেন্ট টুর্নামেন্ট জিজ্ঞেস করে। ভ্যাংটন কাপ হকি খেলার সাথে সম্পর্কিত, আগা খা টুর্নামেন্ট আর মুরগুপ্পা গোল্ড কাপ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। মুরগুপ্পা গোল্ড কাপ হকি খেলার সাথে সম্পর্কিত। ওকে, এছাড়াও নেহরু সিনিয়র হকি টুর্নামেন্ট, এগুলো সব হচ্ছে হকি খেলার সাথে সম্পর্কিত ট্রফি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, প্রত্যেকটি 50 ওয়াট ক্ষমতা 10টি বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে জ্বললে এক মাসে বিওটি এককে কত তড়িৎ শক্তি ব্যয়িত হবে? দেখো ফিজিক্সের ম্যাথ, চলো সলভ করো, কে কে পারবে তোমরা সঠিক অ্যান্সার কমেন্ট বক্সে জানাও। ক্লিয়ার? দেখো এই ম্যাথটি সলভ করতে গেলে তোমাদেরকে আগে ক্লিয়ার ধারণা রাখতে হবে বিওটি সম্পর্কে। বিওটি বলতে অ্যাকচুয়ালি কাকে বোঝানো হয় বা কি বোঝানো হয়। ওকে, তো দেখো তোমাদেরকে বলে দিই, 1 বিওটি সমান হচ্ছে 1000 কিলোওয়াট পার আওয়ার। এই তথ্যটা মনে রাখবে। ওকে, আরেকটা এক্সট্রা তোমাদেরকে তথ্য অ্যাড করে দিচ্ছি, 1 মেগাওয়াট সমান হচ্ছে 1000 কিলোওয়াট। ওকে, এই যে ওয়াটটা কি? এটা হচ্ছে ক্ষমতার একক। দেখো আমরা যে ঘরে বাল্বগুলো ইউজ করি সেখানে লেখা থাকে 5 ওয়াটের বাল্ব, 10 ওয়াটের বাল্ব, 100 ওয়াটের বাল্ব। তো তার মানে কি? তার মানে তার বাল্বটার ক্ষমতাটা হচ্ছে অত ওয়াট। ওকে, তো এটা হচ্ছে ক্ষমতার একক।
আর এই তথ্যগুলো মনে রাখবে, ডাইরেক্ট পরীক্ষায় কখনো জিজ্ঞেস করে। ওকে, এইবার আমরা ম্যাথে আসছি। দেখো কি বলছে, প্রত্যেকটি 10 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাল্ব, তাহলে প্রত্যেকটি 10 ওয়াট নয় 50 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাল্ব, ঠিক আছে, 50 ওয়াট একটা বাল্বের ক্ষমতা রয়েছে। মোট কটি বাল্ব রয়েছে? 10টি বাল্ব রয়েছে। তো একটি বাল্বের যদি ক্ষমতা 50 ওয়াট হয় তাহলে 10টি বাল্বের ক্ষমতা কী হবে? 10 গুণ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে 10 গুণ। আচ্ছা, তারপর কি বলছে, 10 ঘন্টা করে চলে। একটা বাল্ব যদি একদিনে কত চলে? 10 ঘন্টা চলে, তাহলে 10টি বাল্ব 10 দিনে কি আরও 10 গুণ জ্বলবে, তাহলে এটাও 10 গুণিত হচ্ছে। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে তোমাদের 5000 ওয়াট। এটা হচ্ছে একদিনে খরচ, ঠিক আছে, এটা হচ্ছে একদিনে খরচ, মনে রাখবে, এটা হচ্ছে 1 ডেজ, ঠিক আছে, একদিনে খরচ। বাট এখানে 1 মাস বলতে 30 দিনকে বোঝানো হয়েছে। 30 দিনে কত খরচ সেটা আমাদেরকে বার করতে হবে। 30 দিনে কত খরচ হবে? একদিনে যদি খরচ হয় 5000, তাহলে 30 দিনে কত খরচ হবে? গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 30 দ্বারা যদি এটাকে আমরা গুণ করি, 30 গুণিত 5000, তাহলে টোটাল কত হচ্ছে? 15, আর এখানে চলে আসছে 3 4টে শূন্য, ঠিক আছে, 1,50,000 ওয়াট হচ্ছে 30 দিনে। ওকে, এইবার দেখো তোমাদেরকে আমি কি বললাম, একটু আগে একটা তথ্য বললাম যে 1 BOT সমান হচ্ছে কি 100 কিলোওয়াট পার আওয়ার। তো এখানে কিসে রয়েছে? কিলোওয়াটে রয়েছে। তো যখন এটাকে আমরা BOT-তে কনভার্ট করতে যাব তখন কি করব? নিচে 1000 দ্বারা আমরা ভাগ করব, 1000 দ্বারা ভাগ করব। ওকে, তো যদি আমরা 1,50,000কে 1000 দ্বারা ভাগ করি তাহলে কী হবে? 3টা শূন্য কেটে যাবে, উপরে থাকবে 150 পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি। BOT এককে কত তড়িৎ শক্তি ব্যয়িত হবে? 100 নয় 150 তড়িৎ শক্তি ব্যয়িত হবে, অর্থাৎ খরচ হবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ হোল টাইম মেম্বার অফ দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যা শর্ট ফর্ম হচ্ছে সেবি। পরীক্ষায় অনেকবার ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে সেবির ফুল ফর্ম কী, তো মনে রাখবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হচ্ছে সেবির ফুল ফর্ম। ওকে, এবার দেখো কোশ্চেন কি বলছে এখানে। কোশ্চেন বলছে যে সেবির বর্তমানে পার্মানেন্ট মেম্বার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে। চলো আনসার করো। 4টা অপশানের মধ্যে সঠিক আনসার কী হবে বলো? সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, জি মহালিঙ্গম, অর্থাৎ গুরুমূর্তি মহালিঙ্গম মহাশয়কে সেবির পার্মানেন্ট মেম্বার হিসাবে, হোল টাইম মেম্বার হিসাবে নিযুক্ত করা হয়েছে। ওকে, এবার দেখো ডিটেলসটা দেখে নাও একটু কী রয়েছে। গুরুমূর্তি মহালিঙ্গম হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ হোল টাইম মেম্বার অফ দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ফর এ পিরিয়ড অফ 5 ইয়ার, 5 বছরের জন্য নিযুক্ত করা হয়েছে। ওকে, অর হি অ্যাটেন্ডস দ্য এজ অফ 65, রিটায়ারমেন্ট এজ হচ্ছে 65। ওকে, হুইচ এভার হিজ আর্লিয়ার, যাই হোক। তো এখান থেকে তোমরা দুটি তথ্য মনে রাখতে পারো যে তাকে 5 বছরের জন্য নিযুক্ত করা হয়েছে আর তার রিটায়ারমেন্টের এজ হচ্ছে 65। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, তোমরা কেউ সেবির এস্টাবলিশ ইয়ার জানো কি? সেবি কবে ফাউন্ড হয়েছিল তোমরা কে কে বলতে পারবে? চলো কমেন্টে জানাও দেখি, আমি আলোচনা করেছি কোশ্চেনটা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি রয়েছে, রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীকূলে নির্মিত? রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর উপর রয়েছে? ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আর এই কোশ্চেনগুলো পরীক্ষায় জিজ্ঞেস করবেই করবে, 100% শিওর। তোমরা মিলিয়ে নেবে, কোনো না কোনো শিফটে কোশ্চেন আসবেই। ওকে, তো চলো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী নদীর উপর রয়েছে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট। ওকে, কোশ্চেন জিজ্ঞেস করে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় ছিল? তখন মনে রাখবে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের আওতায় নির্মিত হয়েছে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। ওকে, আচ্ছা, কোশ্চেন জিজ্ঞেস করে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কার সহযোগিতায় গড়ে উঠেছিল? জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছিল। ওকে, আর আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সহযোগিতায় গড়ে উঠেছিল বলো তো? তোমাদেরকে অপশান দিচ্ছি, আমেরিকা, ইংল্যান্ড নাকি জার্মানি। সঠিক অ্যান্সার কমেন্টে জানাবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে কবে সেলিব্রেট করা হয় বলো? ন্যাশনাল সায়েন্স ডে, ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক কিন্তু, ডেজ অ্যান্ড থিম ভীষণ ইম্পর্ট্যান্ট। সঠিক অ্যান্সার হবে অপশান বি,
ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। 28 ফেব্রুয়ারি কার জন্মদিন বলো তো? 28 ফেব্রুয়ারি হচ্ছে সিভি রমনের জন্মদিন, ঠিক আছে, যিনি রমন এফেক্ট ফাউন্ড করেছিলেন, তার জন্মদিন হচ্ছে 28 ফেব্রুয়ারি। আর এটাকে ভারতে ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে সেলিব্রেট করা হয়। সিভি রমন ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক ব্যক্তিদের মধ্যে একজন। 1954 সালে তিনি ভারতরত্ন পেয়েছিলেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। মানবদেহের দীর্ঘতম কোষ হলো, মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি বলো? মানবদেহের দীর্ঘতম কোষ হলো, সঠিক অ্যান্সার কমেন্ট করে দেখি কে কে পারবে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। দেখো এখানে তোমরা অনেকেই অ্যান্সার এ করে দেবে, বাট এটা সম্পূর্ণ ভুল, অ্যান্সার এ হবে না। মানবদেহের দীর্ঘতম কোষ কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মানুষের স্নায়ুকোষ। মানুষের স্নায়ুকোষ হচ্ছে মানবদেহের দীর্ঘতম কোষ। কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে বৃহত্তম কোষ কী, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে উট পাখির ডিম। উট পাখির ডিম হচ্ছে বৃহত্তম কোষ। ওকে, প্রায় 1 কেজির মতো থাকে। আচ্ছা, এখানে কিছু এক্সট্রা তথ্য রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো, বেশিরভাগ বিজ্ঞানী পরামর্শ দেন যে শুক্রাণু আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম কোষ। শুক্রাণু কোষের মাথা দৈর্ঘ্য প্রায় 4 মাইক্রোমিটার পরিমাণ করে, যা লাল রক্তকোষের মানে আরবিসি চেয়েও ছোট্ট সামান্য। আচ্ছা, আরবিসির থেকেও ছোট। আরবিসির সাইজ পাওয়া গেল মোটামুটি 5 মাইক্রোমিটার। মানবদের সবচেয়ে বড় কোষ হলো ডিম্বাণু। যাই হোক, এখান থেকে তোমাদেরকে মূলত 2টি পয়েন্ট মনে রাখতে হবে, যে মানবদের ক্ষুদ্রতম কোষ হিসাবে শুক্রাণুকে ধরা হয়, আর বৃহত্তম কোষ, দেখো মানবদের বৃহত্তম কোষ হিসাবে ডিম্বাণুকে ধরা হয়। ওকে, তো এখানে আরেকটা কোশ্চেন হতে পারে তোমাদেরকে, যে শুক্রাণুর থেকে ডিম্বাণু কতটা গুণ বড় হয়? তো মনে রাখবে 20 গুণ বড় হয়। এবার তোমরা বলবে যদি মানবদের বড় কোষ ডিম্বাণু হয়, তাহলে এখানে কেন হলো স্নায়ুকোষ? এখানে কি বলছে? দীর্ঘতম। দীর্ঘতম আর বৃহত্তমের মধ্যে ডিফারেন্ট জানবে, ঠিক আছে। যেমন কোশ্চেন হয় যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদী কী হয়? নীল নদ হয়ে যায়। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে বৃহত্তম, তখন সঠিক অ্যান্সার হয়ে যায় আমাজন। কেন? কারণ দীর্ঘতম অর্থাৎ সব থেকে লম্বা, আর বৃহত্তম হচ্ছে সব দিক থেকে তাকে পারফেক্ট থাকতে হবে। ওকে, আমাজন লম্বাও রয়েছে, জলও বহন করে, যার জন্য আমাজনকে বৃহত্তম ধরা হয়। ওকে, তো ঠিক সেই প্রসেসটাই এখানেও অ্যাপ্লাই হয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, গৌতম বুদ্ধের আসল নাম কি? ভগবান গৌতম বুদ্ধের আসল নাম কি তা জানতে চাইছে, বা প্রকৃত নাম বলতে পারো, বা অরিজিনাল নাম বলতে পারো, প্রাথমিক নাম বলতে পারো। কি? দেখো, ভগবান গৌতম বুদ্ধ রিলেটেড প্রচুর প্রশ্ন হয় এবং প্রচুর প্রশ্ন আমরা আলোচনাও করেছি। ইতিহাসের ক্লাসে তো একদম বেসিক থেকে আলোচনা করেছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ওকে, তো ভগবান গৌতম বুদ্ধ প্রথমে কী নামে পরিচিত ছিল? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সিদ্ধার্থ নামে পরিচিত ছিল। তারপর যখন সে জ্ঞান লাভ করে, তখন তাকে গৌতম বুদ্ধ বলা হয়। ওকে, তো ভগবান গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? খ্রিস্টপূর্ব 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। ওকে, কোথায়? নেপালের লুম্বিনী নামক স্থানে। এবার তোমাদের জন্য কোশ্চেন, বলো ভগবান গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন? ভগবান গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন এবং কোথায় তিনি প্রথম জ্ঞান লাভ করেছিলেন বা প্রথম বক্তৃতা দিয়েছিলেন? ঠিক আছে, 3টি কোশ্চেন। একটা হচ্ছে কোথায় জ্ঞান লাভ করেছিলেন, প্রথম বক্তৃতা কোথায় দিয়েছিলেন, এবং কোথায় তিনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। ওকে, চলো আনসার করো, দেখি কে কে ক্লাস ফলো করো। চলো পরবর্তী কোশ্চেন কী রয়েছে? সাধারণ উষ্ণতায় 23 গ্রাম Na জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম NaOH উৎপন্ন করবে? দেখো, খুবই সিম্পল কোশ্চেন, বাট এই কোশ্চেনটা সলভ করতে গেলে তোমাদেরকে সায়েন্স বেসিক থেকে জানতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি সায়েন্সের প্রত্যেকটা ম্যাথ সলভ করতে গেলে তোমাদেরকে সায়েন্স বেসিক থেকে জানতে হবে। ক্লাস 8 থেকে ভালোভাবে পড়তে হবে, তাহলেই মাথায় থাকবে। যদি না জানা থাকে ক্লাস 8 থেকে সিলেবাস খুঁটিনাটি, তাহলে কিন্তু মাথায় ঢুকবে না। ওকে, তো এখানে কী রয়েছে? জাস্ট বিক্রিয়ার যে সমীকরণ হয়, সেই সমীকরণটাকে যদি আমরা ব্যালেন্স করতে পারি, তাহলে ইজিলি বার হয়ে যাবে অ্যান্সার। দেখো এখানে বিক্রিয়াটা কি রয়েছে? 23 গ্রাম Na রয়েছে, জলের সঙ্গে বিক্রিয়া করছে। ওকে, বাট এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে আমাদের টাইপিংয়ে। ঠিক আছে, আমি খাতাতে উল্লেখ করে দিয়েছিলাম, বাট এখানে টাইপিং করতে মিস্টেক হয়েছে। Na সমান হচ্ছে 23, O যার মান হচ্ছে 16, আর H যার মান হচ্ছে 1। এই তথ্যটাও এখানে ইনক্লুড থাকবে, বাট এখানে টাইপিংয়ে মিস্টেক হয়েছে। ওকে, তো চলো এবার আমরা সমীকরণটা বানাবো। ঠিক আছে, কি রয়েছে? Na রয়েছে, Na কার সাথে বিক্রিয়া করছে? জলের সাথে, অর্থাৎ H2O এর সাথে বিক্রিয়া করছে। তাহলে কি হবে? কি হয়েছে?
NaOH তৈরি হয়েছে, NaOH তৈরি হচ্ছে। এবার আমাদেরকে এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। তো এখানে H2 রয়েছে, সো এখানে H2, ওকে, H2, এক মিনিট, এটা বুঝতে অসুবিধা নেই তো, H2, ওকে। এবার এটাকে ব্যালেন্স করব। দেখো ব্যালেন্স করলে আমরা কোথায় কি বসাবো, এখানে কি রয়েছে, Na রয়েছে, এখানেও NaOH রয়েছে, এখানে H2 রয়েছে, এখানে H2 রয়েছে, সো এখানে 2 হবে, ওকে, আর এই জায়গাতে 2 হবে, বাকি আর তেমন, বাকি পুরোটা ঠিক রয়েছে, না না ঠিক নেই, এখানেও একটা 2 বসবে, ওকে। এবার আমাদের সমীকরণটা ব্যালেন্সে চলে এসছে, ওকে। দেখো যারা ব্যালেন্স করতে জানো না তারা হয়তো বুঝতে পারবে না যে এখানে 2 আবার কোথা থেকে এলো, তো তাদেরকে বলি তাদেরকে বেসিক সায়েন্স থেকে জানতে হবে, ক্লাস 8-এ রয়েছে ব্যালেন্স, সেখান থেকে শিখতে হবে, ওকে, ছোট ছোট সমীকরণ ব্যালেন্স করা। এবার দেখো এই যে মানটা দেওয়া রয়েছে Na সমান 23, এই মানগুলোকে আমাদেরকে পুট করতে হবে, ঠিক আছে। তাহলে 2 গণিত 23 সমান কত হচ্ছে, 46, ওকে। তারপরে H2 তো আমাদের এখানে কোনো কাজ নেই, ঠিক আছে, এই জায়গাটার কাজ রয়েছে। তাহলে দেখো 2 ইন্টু Na সমান কত রয়েছে 23, ও সমান কত রয়েছে 16, আর এই সমান কত রয়েছে 1, তো কত হচ্ছে এখানে হচ্ছে তোমাদের 17, আর 17-র সাথে 3 দিলে হচ্ছে কত 20, 20-র সাথে হচ্ছে তোমাদের 20, 40, 40 গুণিত 2 সমান হচ্ছে 80। এইবারে আমরা অঙ্কতে পৌঁছাচ্ছি, ঠিক আছে, এইবারে আমরা অঙ্কতে পৌঁছাচ্ছি। অঙ্ক কি বলছে দেখে নাও, যে শর্ত অনুসারে আমরা বলতে পারি 46 গ্রাম Na জলের বিক্রিয়ায় উৎপন্ন কি হচ্ছে NaOH 80 গ্রাম, ঠিক আছে, 46 গ্রাম Na এর বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে 80 গ্রাম NaOH, ওকে। তাহলে আমাদের কি দেওয়া রয়েছে 23 গ্রাম, এই যে উল্লেখ রয়েছে 23 গ্রাম Na জলের সাথে বিক্রিয়া করলে কত NaOH উৎপন্ন হবে, ওকে। তো দেখো এবার আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, কারণ এখানে তার টাইপিং করার জায়গা নেই। চলো এবার দেখো 46 গ্রামতে কত হচ্ছিল 80 গ্রাম হচ্ছিল, কি হচ্ছিল, তাহলে এখানে 23 গ্রাম রয়েছে, 23 গ্রাম, তাহলে কি হবে তার হাফ হয়ে যাবে, ঠিক আছে। শর্ত অনুসারে কি হচ্ছে, এটা যদি কমে যাচ্ছে অর্ধেক, তাহলে এটাও অর্ধেক কমে 40 গ্রাম হবে, বা যদি আমরা ক্যালকুলেশনে যাই, ঠিক আছে, তাহলে সেম হবে 80 গণিত, এক মিনিট, 80 গণিত 23 ডিভাইডেড বাই 46, কাটাকাটি করলে 2, কাটাকাটি করলে 40, ওকে। সো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন যৌগগুলির মধ্যে জলে বেশি দ্রবণীয়, নিচের যে যৌগগুলো রয়েছে তার মধ্যে কোনটি বেশি দ্রবণীয় জলে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নাকি স্টোনিয়াম হাইড্রোক্সাইড নাকি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নাকি বেরিয়াম হাইড্রোক্সাইড, কোনটি বেশি জল দ্রবণীয়? সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের কী হবে, সঠিক অ্যান্সার বলো। এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশান ডি, বেরিয়াম হাইড্রোক্সাইড। বেরিয়াম হাইড্রোক্সাইড জলে বেশি দ্রবণীয়, যে 4টা অপশান রয়েছে তার মধ্যে, ওকে, সরি অপশান ডি হবে সঠিক অ্যান্সার, অপশান ডি, ওকে। আচ্ছা দেখে নাও এটাকে কি বলা হয়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বলা হয়, অনেক সময় ফর্মুলাটা জিজ্ঞেস করে, ঠিক আছে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্টোনিয়াম হাইড্রোক্সাইড, ওকে। আর এটাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর অপশান ডিটাকে বলা হয় কি বেরিয়াম হাইড্রোক্সাইড, অনেকবার জিজ্ঞেস করে সংকেতগুলো, ওকে। চলো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, লোকসভার অধ্যক্ষ কার দ্বারা নির্বাচিত হন, বলো, কে কে পারবে কমেন্ট করো দেখি, লোকসভার অধ্যক্ষ কার দ্বারা নির্বাচিত হন। খুবই সহজ কোশ্চেন, পলিটির ক্লাস যারা অ্যাটেন্ড করেছো তারা প্রত্যেকেই পারবে। চলো আনসার করো, সঠিক আনসার কী হবে কমেন্ট করো দেখি, এখনও পর্যন্ত তোমরা কমেন্ট করো নি সঠিক আনসার। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, লোকসভার সদস্য দ্বারা নির্বাচিত হয় লোকসভার অধ্যক্ষ, ওকে। দেখো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, ঠিক আছে, পলিটির ক্লাসে, যে লোকসভার যে স্পিকার থাকে সে কিন্তু স্পেশালি কোনো জায়গা থেকে আসে না, সে যে এমপিগুলো থাকে লোকসভায় সেই এমপিদের মধ্যেই একজন, বাট যখন লোকসভার গঠন হয় নতুন, তখন তাদের মধ্যেই একজনকে স্পিকার বানানো হয়, ঠিক আছে। সেগুলো
যে সদস্য থাকে সেখানে সেই সদস্য দ্বারাই তাকে নির্বাচিত করা হয়। ওকে, আমাদের ভারতের লোকসভার প্রথম স্পিকারের নাম কি? গণেশ বাসুদেব মালবেকর, জিবি মালবেকর। ওকে, আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন রয়েছে সায়েন্স থেকে। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো সঞ্চারিত হলে 7টি ভিন্ন বর্ণের আলোতে ভেঙে যায়, এই ঘটনাকে কি বলে? প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো সঞ্চারিত হলে 7টি ভিন্ন বর্ণের আলোতে ভেঙে যায়, এই ঘটনাটাকে কি বলা হয়? সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, বিচ্ছুরণ বলা হয়। দেখো এই কোশ্চেনটা যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আকাশে রামধেনু যখন সৃষ্টি হয় তার কারণ কি, বা আকাশে রামধেনু সৃষ্টি হওয়ার কারণ কি, এই 4টা অপশানই থাকবে। সঠিক আনসার কী হবে? বিচ্ছুরণ হবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। 2021 সালে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। 2021 সালে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে 56 এডিশন। ওকে, যেটা অনুষ্ঠিত হবে 23 থেকে 29 নভেম্বরে। কোথায় হবে? কোথায় হবে বলো? সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, আমেরিকাতে অনুষ্ঠিত হবে 2021 সালে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। চলো পরবর্তী কোশ্চেন দেখো। খাদ্য পরিপাকে সাহায্য করে এমন ব্যাকটেরিয়া, খাদ্য পরিপাকে সাহায্য করে এমন ব্যাকটেরিয়ার নাম কি? কমেন্ট করে দেখি সঠিক আনসার কী হবে। খাদ্য পরিপাকে সাহায্য করে এমন ব্যাকটেরিয়ার নাম কি? সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, ব্যাসিলাস কোলাই। ব্যাসিলাস কোলাই হচ্ছে সেই ব্যাকটেরিয়া যে আমাদেরকে খাদ্য পরিপাকে সহায়তা করে। যেমনটা আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করে কি? ট্রিপসিন, ঠিক আছে। আর কি করে? ট্রিপসিন বাদ দিয়ে আর কোন উৎসেচক সাহায্য করে? কমেন্টে জানাতে দেখি তোমরা কে কে পারবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বিমানের কাঠামো তৈরি করার জন্য, বিমানের কাঠামো তৈরি করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? বলো, বিমানের কাঠামো তৈরি করার জন্য কোনটি ব্যবহার করা হয়? আয়রন, জিঙ্ক, ডুরামেলিন নাকি জার্মান সিলভার? সঠিক আনসার কী হবে? এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, ডুরালুমিন। ডুরালুমিন ইউজ করা হয় বিমানের কাঠামো তৈরি করতে। ওকে, আচ্ছা দেখো অপশান ডি দেখো, জার্মান সিলভার। এখান থেকে একটা কোশ্চেন হয়, পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে যে জার্মান সিলভারে সিলভারের পরিমাণ কত? পার্সেন্টেজ দিয়ে দেয়, কখনো কখনো উল্লেখ করে, ঠিক আছে, বা কখনো এভাবেও জিজ্ঞেস করে জার্মান সিলভারে সিলভারের উপস্থিতি আছে কি না, ঠিক আছে। তো মনে রাখবে জার্মান সিলভারে সিলভারের কোনো উপস্থিতি নেই, 0%। যেমনটা আরেকটা কোশ্চেন এভাবে জিজ্ঞেস করে লেড পেন্সিল, লেড পেন্সিলে লেডের পরিমাণ কত? লেড থাকেই না লেড পেন্সিলে, ঠিক আছে। ঠিক সেরকমই এখানে জার্মান সিলভারে, জার্মান সিলভার নাম কিন্তু সিলভার থাকেই না। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। ডিজিটাল অর্থ প্রদানের সুবিধার্থে ভারতীয় জীবন বীমা নিগম, যেটাকে আমরা LIC বলে থাকি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, কোন ই কমার্স কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো? ডিজিটাল অর্থ প্রদানের সুবিধার্থে ভারতের জীবন বীমা নিগম কোন কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে? ঠিক আছে, সঠিক আনসার কী হবে বলো তো? দেখো অপশান অনুযায়ী সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, পেটিএম। LIC রিসেন্টলি পেটিএমের সাথে চুক্তি স্বাক্ষর করেছে, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে পেটিএমের ফাউন্ডার বা CEO কে রয়েছে? রেল গ্রুপ ডি 2018-তে বহুবার কোশ্চেনটা রিপিট হয়েছিল, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজয় শেখর শর্মা হলেন পেটিএমের CEO। ওকে, আর তিনিই ফাউন্ডার। চলো পরবর্তী কোশ্চেন দেখো। মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? খুবই সিম্পল কোশ্চেন, বাট পরীক্ষায় এই কোশ্চেনগুলো রিপিটেড হবেই, ঠিক আছে। সো এই কোশ্চেনগুলো মিস করো না। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, স্টেপিস। স্টেপিস হচ্ছে ক্ষুদ্রতম হাড়। আর যদি এই কোশ্চেনটাকে একটু ডিপলি জিজ্ঞেস করা হয় যে স্টেপিস হাড়টি কোথায় রয়েছে, মানবদেহের কোন অঙ্গে রয়েছে, তো মনে রাখবে মানবদেহের কানের মধ্যে রয়েছে স্টেপিস। আর মানবদেহের বৃহত্তম হাড়ের নাম কি? সঠিক অ্যান্সার হবে কি তখন বলো তো? বৃহত্তম হাড়ের নাম হচ্ছে ফিমার। কোথায় উপস্থিত রয়েছে? আমাদের যে কী বলবো, যেটাকে আমরা জাং বলে থাকি, ঠিক আছে, জাং কি रीढ़ जिसको कहते हैं, वहाँ पे फीमार स्थित है। ओके, चलो পরবর্তী কোশ্চেন দেখো। রান্না করার সময় খাদ্যের কোন উপাদান অনেকটা নষ্ট হয়ে যায়? রান্না করার সময় খাদ্যের কোন উপাদান অনেকটাই নষ্ট হয়ে যায়? অপশান অনুযায়ী সঠিক অ্যান্সার করতে হবে। চলো সঠিক অ্যান্সার কী হবে? ফ্যাট নষ্ট হয়, প্রোটিন নষ্ট হয়, ভিটামিন নাকি কার্বোহাইড্রেট? সঠিক অ্যান্সার হবে অপশান সি, ভিটামিন। রান্না করার সময় ভিটামিন নষ্ট হয়ে যায়। ওকে,
আচ্ছা বলো তো ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড এর রাসায়নিক নাম। তো ভিটামিন সির অভাবে কোন রোগ হয় বলো? ভিটামিন সির অভাবে কোন রোগ হয় বলো তো, কমেন্টে জানাও দেখি কে কে পারবে। চলো পরবর্তী কোশ্চেন। এককের আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী অ্যাম্পিয়ার হলো এক ধরনের কি বলো? দেখো কোশ্চেনটা খুবই সিম্পল, বাট সাজানোটা ডিপেন্ড করছে কোশ্চেনটা কতটা কঠিন নাকি সহজ হবে, ঠিক আছে? সো প্রত্যেকটি কোশ্চেনই ইজিই থাকে, বাট টিসিএস যে লেভেলে কোশ্চেনটাকে সেট করে সেখানেই কোশ্চেনটা টাফ হয়ে যায়। ক্লিয়ার? তো চলো এই প্রশ্নের আনসার করো দেখি। সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান এ, লব্ধ একক। অ্যাম্পিয়ার হচ্ছে লব্ধ একক। লব্ধ একক বা প্রাথমিক একক বা মৌলিক একক একই জিনিস, মনে রাখবে। ওকে, দেখো মূলত লব্ধ একক কোনগুলোকে বলা হয়? বলা হয় ভরকে, যেটাকে আমরা বলে থাকি ইংরেজিতে মাস, আর কি দৈর্ঘ্যকে, যেটাকে ইংরেজিতে বলা হয় লেন্থ। আচ্ছা, সময়কে, যেটাকে ইংরেজিতে বলা হয় টাইম। এই তিনটেকে মূল একক ধরা হয় বা প্রাথমিক একক বা মৌলিক একক বা লব্ধ একক ধরা হয়। মাস, লেন্থ, টাইম, মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হলো, নিম্নলিখিত যে রাশিগুলো রয়েছে তার মধ্যে ভেক্টর রাশি কোনটি তার চিহ্নিত করতে বলছে। দেখো পরীক্ষায় এইখান থেকে একটা কোশ্চেন হয় যে স্কেলার রাশি কোনটি বা ভেক্টর রাশি কোনটি। তো এই জায়গাটা কিন্তু ভালোভাবে দেখে নেবে। ওকে, মনে রাখবে প্রথমত স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে। তো স্কেলার রাশি কাকে বলে? যার মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে আমরা বলবো স্কেলার রাশি। যার মান এবং অভিমুখ দুটোই আছে তাকে বলবো ভেক্টর রাশি। ওকে, চলো তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান এ, দ্রুতি। দ্রুতি হচ্ছে ভেক্টর রাশি যার মান ও অভিমুখ দুটোই রয়েছে। এছাড়াও দেখো ভেক্টর রাশি কিছুগুলো উদাহরণ তোমাদেরকে বলি। বল হচ্ছে ভেক্টর রাশি, ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। ওকে, আচ্ছা স্কেলার রাশির উদাহরণ কি এবার চলো দেখে নেওয়া যাক। স্কেলার রাশি, ঠিক আছে, স্কেলার রাশির উদাহরণ কি বলো তো? স্কেলার রাশির উদাহরণ হচ্ছে ভর, আয়তন, উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থ, কার্য, সময়, এগুলো সব হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। চলো পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখো। পরবর্তী কোশ্চেন রয়েছে দ্য কারেন্সি অফ নিউজিল্যান্ড ইজ ড্যাশ। নিউজিল্যান্ডের কারেন্সি কি বলো? নিউজিল্যান্ডের কারেন্সি কি? তোমাদের একটা হিন্টস দিই, নিউজিল্যান্ডের কারেন্সি আর ইউনাইটেড স্টেটের কারেন্সি একই। তো বলো নিউজিল্যান্ডের কারেন্সি কি? অপশান সি দ্য রাইট অ্যান্সার, ডলার। ডলার হচ্ছে নিউজিল্যান্ডের কারেন্সি। ভারতীয় $1 সমান নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের $1 সমান ভারতের ক টাকা? 51 টাকা, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বেতলা ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন হুইচ ইন্ডিয়া স্টেট। বেতলা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত বলো? বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশান বি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে বেতলা ন্যাশনাল পার্ক অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন আবার সায়েন্সের ম্যাথ রয়েছে। স্থির তাপমাত্রায় 100 সেমি পারদ চাপে কোনো গ্যাসের আয়তন 50 সিসি হলে 50 সেমি পারদ চাপে ওই গ্যাসের আয়তন কত হবে বলো? কি হবে? খুবই সিম্পল রয়েছে। দেখো কি রয়েছে, স্থির তাপমাত্রা। স্থির তাপমাত্রা কোন সূত্র মেনে চলে? স্থির তাপমাত্রা বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র কি? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের, মনে আছে তো? এখানে স্থির উষ্ণতা বা তাপমাত্রা রয়েছে, সো বয়েলের সূত্র। বয়েলের সূত্রের যে গাণিতিক রূপ সেটা কি? P1 ইন্টু V1, এক মিনিট, P1 ইন্টু V1 ইকুয়াল টু P2 ইন্টু V2। এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তো এইটা আমরা জাস্ট অ্যাপ্লাই করব, অ্যান্সার বার হয়ে যাবে। ওকে, দেখো P1 অর্থাৎ হচ্ছে প্রাথমিক চাপ কত দেওয়া রয়েছে? 100 দেওয়া রয়েছে। প্রাথমিক আয়তন অর্থাৎ V1, প্রাথমিক আয়তন কত রয়েছে? প্রাথমিক আয়তন রয়েছে 5 সিসি নাকি? কোনো গ্যাসের আয়তন 50 হলে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন, হ্যাঁ প্রাথমিক আয়তন রয়েছে 5 সিসি। তারপরে অন্তিম চাপ কত রয়েছে? দেখো অন্তিম চাপ রয়েছে 50। ওকে, তাহলে আয়তনটা কত হবে? অন্তিম আয়তন কত হবে অর্থাৎ V2 কত হবে জানা নেই।
তো এবার আমরা শর্তানুসারে যদি করি V2 সমান কী করতে পারি, দেখো এই উপরে চলে যাবে 100 × 5 ডিভাইডেড বাই 50, কাটাকাটি করলে কি হবে, একটা শূন্য কেটে গেল, 5 এ 5 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 10। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 10 সিসি। স্থির উষ্ণতায় ওই যেটা রয়েছে তোমাদের 50 সিসি পারদ চাপে গ্যাসের আয়তন হবে 10 সিসি। ওকে, 50 সেমি পারদ চাপে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, একটু আজকে আমার গলাটাতে অসুবিধা রয়েছে, যার জন্য স্লোলি তোমাদেরকে বোঝাচ্ছি বা বলতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, একটু গলাতে ব্যথা হচ্ছে, তো একটু সমস্যা রয়েছে, যার জন্য আজকে ক্লাসে স্লো হচ্ছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বয়েলের সূত্রের পরিবর্তনশীল রাশিগুলি হলো, বয়েলের সূত্রের পরিবর্তনশীল রাশিগুলি হলো, সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি গ্যাসের আয়তন ও চাপ। গ্যাসের আয়তন ও চাপ হচ্ছে বয়েলের সূত্রের পরিবর্তনশীল রাশি। বাট যদি তোমাদেরকে জিজ্ঞেস করে বয়েলের সূত্রের ধ্রুবকগুলো কী, ঠিক আছে, তখন সঠিক অ্যান্সার কী হবে বলো তো, ধ্রুবকগুলো কী, তখন সঠিক অ্যান্সার কী হবে, কে কে পারবে, ধ্রুবক কী কী রয়েছে, ভালোভাবে সূত্রটা পড়ো। দেখো নিচে সূত্র দেওয়া রয়েছে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তো এখানে কনস্ট্যান্ট কে রয়েছে, স্থির রয়েছে তাপমাত্রা আর নির্দিষ্ট ভর, এই দুটোই স্থির রয়েছে। বাট কি বলছে, আয়তন ওই গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক। তো এই যে আয়তন আর এই চাপ, এই দুটো কিন্তু স্থির নেই, ঠিক আছে, পরিবর্তনশীল। আর স্থির রয়েছে কে, তাপমাত্রা স্থির রয়েছে আর ভর স্থির রয়েছে, এই দুইজন স্থির রয়েছে। ওকে, মনে রাখবে কোশ্চেন জিজ্ঞেস করে কে স্থির আর কে পরিবর্তনশীল। চলো পরবর্তী কোশ্চেন দেখো, চলো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে কোন উষ্ণতায় বলো, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সঠিক অ্যান্সার হবে অপশান ডি, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়, খুব নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে কে, বাস্তব গ্যাসগুলি। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ফিনল্যান্ডের রাজধানীর নাম কি, ফিনল্যান্ডের রাজধানীর নাম কি। বিভিন্ন দেশের ক্যাপিটাল এবং রাজধানী খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলো আর কিছুগুলো ফেমাস কান্ট্রি যাদের রাজধানী এবং রাজধানী এবং তাদের মুদ্রা, ক্যাপিটাল এবং কারেন্সি খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো আনসার করো, সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ হেলসিঙ্কি। হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানীর নাম। ওকে, জেনেভা কার রাজধানী বলো তো, জেনেভা কার রাজধানী, জেনেভা কারো রাজধানী নাকি কোনো হেডকোয়ার্টার, কার হেডকোয়ার্টার, জেনেভা, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং বহু অর্গানাইজেশন রয়েছে যার হেডকোয়ার্টার জেনেভাতে রয়েছে। তো চলো তোমরা কমেন্ট করে দেখি এক দুটো। সরি আজকে আমার একটু গলাতে অসুবিধা রয়েছে, যার জন্য স্লো হয়ে যাচ্ছে কথাটা, ঠিকঠাক আমি বলতে পারছি না, ঠিক আছে, সো প্লিজ অ্যাডজাস্ট করে নেবে, কোনো অসুবিধা যদি হয় তো কমেন্টে জানাবে, ঠিক আছে, আমি কমেন্টে তখন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো, আয়তন অনুসারে পৃথিবীতে বিভিন্ন দেশের মধ্যে ভারতের স্থান হলো, আয়তন অনুসারে, খুবই সিম্পল কোশ্চেন, সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছো সকলেই, আর এই ধরনের কিছু ছোট্ট ছোট্ট কোশ্চেন পরীক্ষায় থাকবেই, ঠিক আছে। দেখো কোশ্চেন পরীক্ষক সেট করে প্রত্যেকটা সেটে কিছু ইজি কোশ্চেন, প্রায় 10% একদম ইজি কোশ্চেন থাকে, এবং প্রায় থাকে তোমাদের 20 থেকে 40% মডারেট কোশ্চেন, আর 40 থেকে তোমরা ধরে নিতে পারো প্রায় 80% একটু হাই মডারেট, আর 20% কোশ্চেন থাকে যেগুলো টাফ বলতে পারো, ঠিক আছে। তো তোমাদেরকে এই জায়গাটাকে কভার করতে হবে, এই 20%-এর চক্করে পড়লে হবে না, এখানে কিন্তু ফাইট করতে হয়, ঠিক আছে, এখানে ফাইট করতে গেলে একটা দীর্ঘ প্রতীক্ষা সময় লাগে, সেই সময়টা যদি দিতে পারো তাহলে ঠিক আছে, নতুবা এই জায়গাতে যেও না, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখো, আয়তন অনুসারে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ভারতের স্থান হলো, সঠিক অ্যান্সার কী হবে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ সপ্তম। তো আয়তন অনুসারে প্রথম কে, আয়তন অনুসারে প্রথম হচ্ছে রাশিয়া, সেকেন্ড হচ্ছে কানাডা, থার্ড হচ্ছে ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা, ফোর্থ হচ্ছে কে, ফোর্থ হচ্ছে চায়না, ফিফথ হচ্ছে আফ্রিকা, সিক্স হচ্ছে অস্ট্রেলিয়া, আর 7 হচ্ছে ইন্ডিয়া। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতে প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়, ভারতে প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়, বহুবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে আর পরীক্ষায় ভবিষ্যতেও জিজ্ঞেস করবে, সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করে দেখি, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ রেসড়া,
রিসরাতে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়, ক্যান্সারের চিকিৎসায় কী ব্যবহৃত হয়? নিম্নের 4টা অপশানের মধ্যে সঠিক অ্যান্সার করতে হবে। ক্যান্সারের চিকিৎসায় কী ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, তেজস্ক্রিয় কোবাল্ট। তেজস্ক্রিয় কোবাল্ট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পারমাণবিক চুল্লিতে ভারী জল D2O, ভারী জল অর্থাৎ D2O এর ব্যবহার করা হয় কী রূপে? অর্থাৎ সে কীভাবে কাজ করে, তার ভূমিকা কী? পারমাণবিক চুল্লিতে যে আমরা ভারী জল ব্যবহার করে থাকি তার ভূমিকাটা কী রয়েছে? চলো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মডারেটর রূপে। D2O মডারেটর রূপে ব্যবহৃত হয়। আজকে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, 2021 সালে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান কত? 2021 সালে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান কততম? সঠিক অ্যান্সার হবে অপশান এ, 135তম হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান। চলো পরবর্তী কোশ্চেন দেখো, অত্যধিক অ্যালকোহলযুক্ত পানীয় পান করলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? অর্থাৎ অত্যধিক যদি কোনো ব্যক্তি মদ্যপান করে তাহলে তার কি ক্ষতি হতে পারে? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, যকৃৎ ক্ষতি হতে পারে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, অঙ্কুরিত বীজে পাওয়া যায় কি পাওয়া যায়? অঙ্কুরিত বীজে কি পাওয়া যায় বলো? অর্থাৎ কোন ভিটামিন পাওয়া যায় এখানে জিজ্ঞেস করছে, অপশান অনুযায়ী তাই হবে সঠিক অ্যান্সার। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ভিটামিন ই পাওয়া যায় অঙ্কুরিত বীজে। ওকে, আর এই ভিটামিন ইর অভাবে কোন রোগ হয়? বন্ধ্যাত্ব রোগ হয়। মনে আছে তো, বন্ধ্যাত্ব রোগ হয় ভিটামিন ইর অভাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কাকে রাসায়নিক দুধ বলা হয়? একদম সিম্পল কোশ্চেন, কাকে রাসায়নিক দুধ বলা হয়? সঠিক অ্যান্সার সকলেই পারবে, অপশান বি, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। ওকে, আচ্ছা বলো তো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে শুক্রাণু থেকে কোন কোন হরমোন খরিত হয়? টেস্টোস্টেরন। ওকে, আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন খরিত হয়? টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরন, এই দুটো হরমোন খরিত হয় ডিম্বাশয় থেকে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কৈলাস মন্দির ও এলিফ্যান্ট গুহা কোন রাজাদের নির্মিত? কৈলাস মন্দির ও এলিফ্যান্ট গুহা কোন রাজাদের নির্মিত? পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে, আর আই থিঙ্ক এই কোশ্চেনগুলো টিসিএসের ফেভারিট কোশ্চেন। প্রত্যেক কোশ্চেন মানে প্রত্যেক পরীক্ষায় কোশ্চেনগুলো দেখা যায়, সে এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল বলো বা রেল গ্রুপ ডি, এনটিপিসি, যে পরীক্ষায় বলো না কেন কোশ্চেনগুলো আসবেই। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, রাষ্ট্রকূটরা কৈলাস মন্দির বা এলিফ্যান্ট গুহা নির্মাণ করেছেন। ওকে, ইলোরার কৈলাস মন্দির কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কেটুর উচ্চতা কত? এটা এনটিপিসিতে জিজ্ঞেস করা কোশ্চেন, কেটুর উচ্চতা কত? সঠিক অ্যান্সার হবে অপশান বি, 8611 মিটার হচ্ছে কেটুর উচ্চতা। কেটু হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, মনে রাখবে, সেকেন্ড হাইয়েস্ট পিক। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, CISF এর স্থাপনা কবে হয়? আচ্ছা, এগুলো সিটি কমেন্ট টাস্ক, এর কাজ হচ্ছে তোমাদেরকে এর অ্যান্সার কমেন্ট বক্সে জানাতে হবে। ওকে, দেখা যাক কে অ্যান্সার করতে পারো। এছাড়াও এক্সট্রা যে কোশ্চেনগুলো আমি জানতে চেয়েছি যদি তোমরা পারো তো সেই কমেন্টে নিজেদের যে অ্যান্সারগুলো রয়েছে যেগুলো আমি জানতে চেয়েছি সেই অ্যান্সারগুলো অ্যাটাচ করে দেবে। ওকে, আর সবথেকে বেস্ট কোয়ালিটির কমেন্ট যে করবে, যার কমেন্টে সবথেকে বেশি ইনফরমেশান অ্যাভেলেবেল থাকবে তার কমেন্টটাই আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। ওকে, তো চলো আনসার করো দেখি সবথেকে বেস্ট কোয়ালিটির কমেন্ট কে করতে পারো। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? CISF কবে স্থাপনা হয়? তোমাদের একটা হিন্টস দিয়ে দিই, যে বছর ইসরো স্থাপিত হয়েছিল সেই বছরে CISF স্থাপনা হয়। আশা করি বুঝেই গেছো সঠিক অ্যান্সার কী হবে। চলো পরবর্তী কোশ্চেন কী হবে দেখো, তোমাদের জন্য রয়েছে, কোন দেশের একটিরও বেশি সময় অঞ্চল রয়েছে? টাইম জোন, মোর দ্যান ওয়ান টাইম জোন কোন দেশে রয়েছে? চীন, আমেরিকা, আর্জেন্টিনা, ভারত। এই কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন আমি অ্যাটাচ করে দিচ্ছি, কোন দেশের একটিরও বেশি মুদ্রা প্রচলিত রয়েছে? একটিরও বেশি মুদ্রা, চীন, আমেরিকা, আর্জেন্টিনা, ভারত, এই চারটার মধ্যেই অ্যান্সার হবে। সঠিক অ্যান্সার তোমরা কমেন্ট করবে। ওকে, তো আজকের ক্লাসের আলোচনা আমাদের এখানেই শেষ হলো। দেখো আজকে আমার গলাতে একটু অসুবিধা ছিল, যার জন্য কোনো জায়গাতে যদি কোনো জায়গাতে উচ্চারণ কিছু ভুল হয়েছে বা হয়তো বলতেও আজকে একটু আমি কী বলবো অকওয়ার্ড ফিল করছি, অতটা ভালো লাগছে না, ঠিক আছে, ইন্টারেস্ট লাগছে না। তো যাই হোক, অনেক দিন থেকে ক্লাস হয়নি, এতদিন তো পিডিএফের কাজেই ব্যস্ত ছিলাম। সো ভাবলাম তোমাদের তো এক্সামে আর বেশি দিন সময় নেই, তাই সময় ওয়েস্ট করে লাভ নেই, কষ্ট হলো কিন্তু কাজ করতে হবে। ওকে, তো
তো যদি তোমাদের মনে হয় যে আমার এফেক্টটা তোমাদের কাজে লাগছে তো প্লিজ একটু ভিডিওটাকে সকলের মাঝে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিও উপকৃত মনে হয় তো ভিডিওটিতে একটা লাইক, আর তোমাদের ফিডব্যাক ভীষণ ইম্পর্টেন্ট, সো একটা নিজেদের ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবে ক্লাস কেমন ইম্পর্টেন্ট ছিল, কতটা ইম্পর্টেন্ট ছিল। ওকে, আর যদি এই এই ভিডিও যদি তোমরা পিডিএফ পেতে চাও তো তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, তোমরা পিডিএফ সেখানে পেয়ে যাবে। কেমন? তো দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থেকো, সফলতা একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম।